হাসপাতালে সাদা দেয়ালের ঘরে বসে আছে ঈশিতা। চোখে আশ্চর্য শান্তি। তার সামনে মনোরোগ বিশেষজ্ঞ। ঈশিতা বলে, আপনি জানেন, আমি আর রাধা আমরা এখন একসাথে থাকি। ও আমাকে ছেড়ে যায়নি, আমিও যেতে দিইনি। চিকিৎসক প্রশ্ন করেন, তবে আপনি নিজেকে এখন কি নামে ডাকেন? ঈশিতা হেসে উত্তর দেয়, নীলা। আমি নীল দরজার পেছনের সেই আমি। আজকের গল্প নীল দরজার ওপারে। আপনারা শুনছেন সম্বিতা স্টোরিজ। শুরু করছি আজকের গল্প। কলকাতার উত্তরে এক ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে থাকা পুরনো এক বহুতল সিমেন্ট আর স্মৃতির গন্ধ মিশে থাকা সেই ভবনের 703 নম্বর ফ্ল্যাটে সদ্য ভাড়া এসেছে ঈশিতা রায়। চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা স্কেচবুক আর সঙ্গে একগুচ্ছ একাকিত্ব। পেশায় সে একজন গ্রাফিক ডিজাইনার, কালার থিওরিতে বিশ্বাসী, বাস্তব জীবনে নিরেট। ফ্ল্যাটটি সুন্দর, জানলার গ্লাসে ছড়িয়ে পড়ে মধ্য দুপুরের রোদ। ঘরগুলো পরিচ্ছন্ন, দেয়াল সাদা, শুধু একটি ঘর ছাড়া। ঘরটির দরজা নীল রঙের, তাতে তালা ঝুলছে। বাড়িওয়ালা প্রবীণবাবু বুঝিয়ে দেয়, ওটা খোলার দরকার নেই, বছরের পর বছর ওভাবেই বন্ধ আছে, পুরনো জিনিসপত্র রাখা থাকে। তার চোখে এক ধরনের অস্বস্তি, মুখে চাপা সংকেত। ঈশিতা মাথা হেলিয়ে রাজি হয়, কিন্তু একা মানুষ, একা ঘর, একা বন্ধ দরজা। দিন যত যায় কৌতূহল যেন জমাট বাঁধে। রাতের নির্জনে যখন পুরো ভবন ঘুমিয়ে পড়ে, তখন ফ্ল্যাটের দেয়ালে ভেসে আসে এক মৃদু কান্নার শব্দ। মেঝে থেকে যেন নিঃশব্দে গড়িয়ে পড়ছে এক কিশোরীর অশ্রু। নীল দরজার গায়ে হালকা ঠোকাঠুকি শব্দ হয় কখনো কখনো। ঈশিতা উঠে বসে, কান পেতে শোনে, কিন্তু কোনো শব্দ নিশ্চিতভাবে ধরা যায় না। এক রাতে সে স্বপ্ন দেখে নীল দরজাটা ধীরে ধীরে খুলছে। ভেতরে অন্ধকার, অন্ধকারে বসে আছে এক ছোট্ট মেয়ে। তার মুখ ঘোলা, কিন্তু চোখ ভেসে ওঠে। সে বলে, আমাকে আটকে রাখা হয়েছে, তুমি খুলে দাও না। ঘুম ভেঙে যায়। ঈশিতা বিছানায় বসে থাকে, বুক ধুকপুক করে, ঘাম ভিজিয়ে দেয় গলা আর পিঠ। দিনের পর দিন একই স্বপ্ন। মেয়েটি একটু একটু করে ঈশিতার দিকে এগিয়ে আসছে। অস্থির ঈশিতা খোঁজ শুরু করে ফ্ল্যাটের ইতিহাস নিয়ে। প্রবীণবাবু অস্বীকার করেন সবকিছু। এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে বছর 10 আগে ওই ফ্ল্যাটে একটি মেয়ে আত্মহত্যা করেছিল। নাম ছিল রাধা। ওই মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল, কিন্তু মেয়েটির অস্তিত্বের কোনো রেকর্ড পাওয়া যায় না। থানায়, পাড়ায়, হাসপাতালের ডেটাবেসে সব ফাঁকা, কোথাও নেই রাধার নাম। এ যেন ইচ্ছাকৃতভাবে এক স্মৃতিকে মুছে দেওয়ার চেষ্টা। ঠিক তখনই ঈশিতা খুঁজে পায় নিজের ওয়ার্ড্রপের পেছনে গুজে থাকা একটি পুরনো ক্যানভাস। ছবিতে আঁকা একটা নীল দরজা, নিচে কেবল লেখা, সেট হার ফ্রি। ঈশিতা আর থাকতে পারে না। এক রাতে স্বপ্ন থেকে উঠে এসে সে খুঁজে আনে একটি রড। তালা ভেঙে ফেলে। ঘরের ভিতর কিছু নেই, কেউ নেই, সব ফাঁকা। শুধু একটি কাঠের চেয়ার, দেয়ালে নখের আঁচড় আর মেঝেতে ছড়ানো ছেঁড়া কাগজ। একটি কাগজে লেখা, আমি রাধা না, আমি ঈশিতা। ওরা বলেছে আমি পাগল, কিন্তু আমি জানি কে আমি। আমার নাম পাল্টে দাও, আমাকে মুছে দাও, কিন্তু আমার নাম ঠিক থাকবে। আর আমি এই দরজা থেকে ঠিক বেরোবই। ঈশিতা ধীরে ধীরে মাটিতে বসে পড়ে।
তার চারপাশ ঘূর্ণির মতো ঘুরতে থাকে সব স্মৃতি। হঠাৎ এক মুহূর্তে তার মনে পড়ে সে তো নিজের জীবনের শৈশবটাই ভুলে গেছে। তার নাম কি সত্যি ঈশিতা, নাকি সেই রাধা যে নিজের মানসিক ভাঙন ঢেকে রেখে এক নতুন পরিচয় তৈরি করেছিল? এমতো অবস্থায় সে যায় এক সাইকিয়াট্রিস্ট বীরেন ভৌমিকের কাছে। সন্ধ্যা নেমে এসেছে, জানলার কাছে বৃষ্টি পড়ছে টুপটাপ শব্দে। ঈশিতা জানলার ধারে বসে আছে, তার দৃষ্টি দূরে, কোথাও অনেক দূরে, যেখানে বৃষ্টি পড়ে না, যেখানে আলো নিভে গিয়েছিল বহু বছর আগে। ডাক্তার তাকে প্রশ্ন করতে থাকে, তোমার নাম কি? ঈশিতা রায়। তোমার বাড়ি কোথায়? দার্জিলিং। এখন উত্তর কলকাতায় একটা ফ্ল্যাটে ভাড়া থাকি। সব প্রশ্নের সঠিক উত্তরই দেয়। ওখানে আপনি কি দেখতেন? নীল দরজা, আর তার ওপাশে একটা ছোট্ট মেয়ে আটকে আছে। তারপর বলুন ঈশিতা। ঈশিতা নিশ্চুপ। তারপর হঠাৎ বলে ওঠে, আপনি জানেন, ছোটবেলায় একটা ঘর ছিল আমার, একদম ছোট্ট একটা ঘর। জানলা ছিল না, আলো আসতো না, আমি একা খেলতাম সেখানে। মা বলতো রাধা বলে কেউ নেই, বিরক্ত করো না তো। অথচ আমি রোজ রাধার সঙ্গে খেলতাম। ডাক্তারের চোখ সরু হয়ে যায়। রাধা কে ছিল ঈশিতা? ঈশিতা একটু হেসে বলে, রাধা আমার মতোই দেখতে ছিল। আমি যখন খেতে চাইতাম না, ও এসে বলতো খেতে হবে। আমি যখন কাঁদতাম, ও বলতো থামো, মা রেগে যাবে। কিন্তু একদিন মা আর সহ্য করতে পারেনি আমাকে, না ওকে, রাধাকে বন্ধ ঘরে আটকে দিয়েছিল। আমি চিৎকার করেছিলাম, কিন্তু কেউ শোনেনি। ছোট্ট ঈশিতা মেঝেতে বসে আছে, তার সামনে একটি ছোট্ট মেয়ে রাধা খেলছে পুতুল নিয়ে। হঠাৎ দরজা খুলে যায়, মায়ের কণ্ঠ, তুই আবার রাধার সঙ্গে খেলছিস? আমি তোকে বলেছি না ওর কথা ভুলে যা। একটা ঝাপটা এসে ছোট ঈশিতাকে ফেলে দেয়। দরজার ওপাশে রাধা দাঁড়িয়ে থাকে, চোখে অদ্ভুত এক স্থির দৃষ্টি। ধীরে ধীরে দরজা বন্ধ হয়ে যায়, বাইরে থেকে একটা তালা পড়ে। ঈশিতা ফিসফিস করে বলে, তখনই আমি প্রথম বুঝি রাধা যাকে তারা মানতে চায়নি, যাকে তারা লুকিয়ে রাখতে চেয়েছিল, আমার বন্ধু। ডাক্তার চুপচাপ লিখে চলে তার নোটে, কিন্তু তার চোখে কৌতূহল জমে। তোমার নাম তখন কি ছিল ঈশিতা? ঈশিতা তাকিয়ে থাকে। সে নামটা আমি ভুলে গেছি, হয়তো ঈশিতা কিংবা রাধা। মনে করার চেষ্টা করুন। ঈশিতার কিছু মনে পড়ে না। আপনি বাড়ি যান, নিজের স্মৃতির গহনে ডুব দিয়ে খুঁজুন, নিজের পুরনো জিনিস খুলে দেখুন, বাবা মার সাথে কথা বলুন। যা তথ্য পাবেন তা আমাকে এসে বলবেন। ঈশিতা সেই রাতে ঘুমাতে পারেনি। নীল দরজার ঘরটা খোলার পর থেকে তার মাথায় যেন একের পর এক প্রশ্নের ঢেউ। কেন সেই চিরকালের পুরাবৃত্ত স্বপ্ন? কেন বারবার আমি রাধা না, আমি ঈশিতা। এই বাক্যটি তার মাথায় ঘুরছে। সকালে উঠে প্রথম কাজ পুরনো আলমারি খুলে মা বাবার পুরনো কাগজপত্র খোঁজা, যেগুলো সে এতদিন নাড়েনি। একটি পুরনো ফাইলের খাপ খুলতেই একটা ছোট্ট পাসপোর্ট সাইজ ছবি পড়ে যায়, এক মেয়ের ছবি। মেয়েটি অনেকটা ঈশিতার মতো দেখতে, কিন্তু ছবির পেছনে নাম লেখা রাধা সেন, বয়স 6। ঈশিতার গলা শুকিয়ে আসে। সেন? কিন্তু
তার নিজের পদবি তো রায়। ফাইল ঘেটে বেরোয় আরও কিছু তথ্য। একটি পুরনো হাসপাতালের রেকর্ড, একটি মানসিক স্বাস্থ্যের সংস্থার রিপোর্ট এবং এক পাতায় একটি চিঠি, মহিলার কণ্ঠে লেখা, যেন কারো আত্মপক্ষ সমর্পণ। আমি জানি সমাজ আমাকে দোষ দেবে, কিন্তু আমি এক মা যে চেয়েছিল তার মেয়েকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। আমি ঈশিতাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। রাধা ছিল আর একটা ছায়া। আমি ওদের এক করতে চেয়েছিলাম। আমি চাইনি সমাজ ওকে পাগল বলুক। চিঠির নিচে নাম নেই, কিন্তু হ্যান্ডরাইটিংটা পরিচিত। ঈশিতা এবার সিদ্ধান্ত নেয় মাকে ফোন করতে হবে, উত্তর পেতেই হবে। হ্যালো মা। ওপাশে কিছুক্ষণ নিশ্চুপ, তারপর এক মৃদু গলা, যেন অনেক দিনের ব্যবধানে পার হয়ে আসছে। হ্যাঁ ইস্যু, এতদিন পরে ফোন? মা, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, খুব জরুরি। বল। আমার নাম কি রাধা ছিল? ওপাশে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কয়েক মুহূর্ত কোনো শব্দ নেই। কে বলল তোকে এসব? আমি নিজেই খুঁজে পেয়েছি মা। আমি কি আগে রাধা ছিলাম? তুমি আমার নাম পাল্টে দিলে? একদম নিচু গলায় মা বলল, তুই রাধা ছিলি, কিন্তু তুই ঠিক ছিলি না ইস্যু। তোকে সবাই অন্যরকম বলতো। আমি চাইনি তোর জীবন শেষ হয়ে যাক 5 বছরে। আমি চাইনি তোকে একটা মানসিক রোগী বলে সমাজ একঘরে করুক। তাই নাম পাল্টে নতুন শহর, নতুন স্কুল, নতুন সব কিছু দিই তোকে। তুই তখন 5 বছরের, খুব ছোট্ট ছিলি। মনে রাখবি ভাবিনি। কিন্তু আমার স্মৃতিগুলো, আমি ওসব ভুলতে পারিনি মা। রোজ রাতে একটা নীল দরজা, একা একটা মেয়ে, আমি নিজেকে দুজন ভাবতাম মা, তুমি জানো। ওপাশে এবার কান্নার আওয়াজ। মা শুধু বললেন, আমি জানতাম একদিন এসব মনে পড়বে, কিন্তু তখন কি করতাম বল? তুই যে বেঁচে থাক সেটাই তো চেয়েছিলাম। ঈশিতা ফোনটা ধীরে ধীরে রেখে দেয়। তার মাথায় যেন বোমা ফাটছে। তার শৈশব, তার নাম, তার চেতনা, সবটা যেন গলিয়ে আবার ঢালাই করা হয়েছে। সে কি আদেও ঈশিতা রায়, নাকি এক মুছে ফেলা শিশুর নতুন রূপ? রাত 2টো। 703 নম্বর ফ্ল্যাটের জানলা খোলা। হালকা বাতাসে পর্দা দুলছে। ঈশিতা ঘরে একা। ডায়েরি, পুরনো ছবি, চিঠি সব ছড়ানো বিছানায়। এক পাশে যেন ঝাপসা লাগছে। হঠাৎ একটা চেনা কান্নার আওয়াজ দরজার ওদিক থেকে। সেই নীল দরজা। সে এবার আর ভয় পায় না। চুপচাপ এগিয়ে যায়, হাত রাখে দরজা তোলে, ধীরে ধীরে দরজাটা খুলে ফেলে। ঘরটা অন্ধকার, কিন্তু আজ অদ্ভুতভাবে ভিতর থেকে আলো পড়ছে। আর ঠিক মাঝখানে একটা আয়না, আর আয়নার সামনে বসে আছে এক ছোট্ট মেয়ে। সাদা ফ্রক, খালি পা, চুল খোলা। মেয়েটি ধীরে ধীরে মুখ তোলে। ঈশিতা কেঁপে ওঠে। মেয়েটি যেন তারই ছোটবেলার প্রতিচ্ছবি, কিন্তু চোখে এক ভয়ানক প্রশ্ন। তুই আমায় ভুলে গেলি কেন? ঈশিতার কণ্ঠ আটকে যায়। মেয়েটি বলে, আমি তো শুধু খেলতে চেয়েছিলাম, কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তোরা সবাই আমাকে চুপ করিয়ে দিলি। তোর মা বলল আমি নেই, তুই বললি আমি ভুল। ঈশিতা ফিসফিস করে বলে, আমার তো খুব ভয় লাগতো,
আমি জানতাম না আমি কি করছি। তবু আমি ছিলাম রোজ রাতে দরজার পেছনে। তুই যতই নতুন নাম নে, যতই নতুন জীবন বেছে নে, আমি তোর মধ্যেই ছিলাম। ঈশিতা এবার একটু সাহস করে সামনে এগিয়ে বলে, আমি কি তোকে কষ্ট দিয়েছি? তুই আমাকে লুকিয়ে রাখলি, যেন আমি ভুল, যেন আমি পাপ। তুই আমাকে বুঝিয়ে দিলি আমার অস্তিত্বই নেই। আমি চিৎকার করেও কাউকে জানাতে পারিনি আমি আছি। আয়নার কাছে এবার দুটি প্রতিবিম্ব, একদিকে পূর্ণবয়স্ক ঈশিতা, অন্যদিকে ছোট্ট রাধা। ঈশিতা ধীরে ধীরে হাত বাড়িয়ে বলে, আমি তোকে মুছে ফেলতে চাইনি, শুধু বাঁচতে চেয়েছিলাম। তুই যদি আমায় ক্ষমা করিস তাহলে এবার তোর সাথে এক হতে চাই। মেয়েটি কিছুক্ষণ চুপচাপ, তারপর ধীরে ধীরে উঠে এসে ঈশিতার হাত ধরে। তাহলে এবার আমার নাম দে, শুধু দরজার পিছনে আটকে রাখিস না। ঈশিতার চোখে জল আসে, সে ফিসফিস করে বলে, তুই, আমি, আমরা একসাথে নীলা। আয়নার কাছে প্রতিবিম্ব মিলিয়ে যায়, ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। সেই রাতে ঈশিতা প্রথমবারের মতো সম্পূর্ণ ঘুমায়, কোনো কান্না, কোনো দরজা, কোনো প্রতিবিম্ব ছাড়া। এক সপ্তাহ পর একটি হাসপাতালে সাদা দেয়ালের ঘরে বসে আছে ঈশিতা, চোখে আশ্চর্য শান্তি, তার সামনে মনোরোগ বিশেষজ্ঞ। ঈশিতা বলে, আপনি জানেন, আমি আর রাধা, আমরা এখন একসাথে থাকি। ও আমাকে ছেড়ে যায়নি, আমি যেতে দিইনি। চিকিৎসক প্রশ্ন করেন, তবে আপনি নিজেকে এখন কি নামে ডাকেন? ঈশিতা হেসে উত্তর দেয়, নীলা। আমি নীল দরজার পেছনের সেই আমি। না, আপনি ঈশিতা। না, আমি আর রাধা মিলে নীলা। রাধা ও নীলা আপনার অব্যক্ত মনের ছায়া। আপনি ঈশিতা। এইভাবে ঈশিতার চিকিৎসা চলতে থাকে। সাদা ঘর, জানলার ধারে বসে আছে ঈশিতা, চুল খোলা, মুখে চাপা শান্তি। আগে যেখানে চোখে ভয়ের কুয়াশা ছিল, সেখানে এখন যেন কিছুটা পরিষ্কার, কিছু বুঝে ফেলার রেশ। ডক্টর বীরেন ভৌমিক তার ফাইলের পাতা উল্টাচ্ছেন, চোখ তুলে ঈশিতার দিকে তাকালেন। কেমন লাগছে এখন? ঈশিতা তাকিয়ে বলে, শান্ত, একরকম ফাঁকা, আবার ভরপুর। তোমার মাথায় এখন কজন? হালকা হেসে ঈশিতা বলে, একজন, কিন্তু সে অনেক কিছু জানে এখন। ডাক্তার একটু গম্ভীর গলায় বললেন। তুমি এখন নিজেকে কি নামে পরিচয় দাও ঈশিতা? একটু চুপ করে ঈশিতা তারপর বলে, আমি ঈশিতা রায়, যাকে তোমরা চেনো। কিন্তু আমি রাধাকে জানি, নীলাকেও চিনি। আমি তাদেরকে আজ আর অস্বীকার করি না। এখন আমি শুধু একজন, কিন্তু তার অভিজ্ঞতা দুজনের। ডাক্তার সন্তুষ্টির হাসি দেন। তোমার জার্নিটা কঠিন ছিল জানো। হ্যাঁ, কিন্তু দরজাটা আমি নিজেই খুলেছিলাম, কেউ আমাকে বাধ্য করেনি। একটু পরে সাইকিয়াট্রিক ওয়ার্ডের করিডোরে হাঁটতে হাঁটতে ঈশিতা দেয়ালে ঝুলানো একটি চিত্র লক্ষ্য করে। একটি কাঁচা আঁকা দরজা, যার গায়ে লেখা সব স্মৃতি ভুলতে হয় না, কিছু স্মৃতি বোঝার জন্যই ফিরে আসে। সে দাঁড়িয়ে পড়ে
ছবিটার সামনে, হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় আঁকা দরজাটার গা। এই প্রথম সে বুঝতে পারে নীল দরজার পেছনে সে আটকে ছিল না, বরং সে নিজেই ছিল সেই দরজা, যার এক পাশে ছিল দুঃসহ শৈশব আর অন্য পাশে নতুন জীবন। কিছু দরজা খুললে তারা আর কখনো বন্ধ হয় না। কিছু স্মৃতি আমাদের মন থেকে নয়, দেহের ভেতর থেকে জন্ম নেয়। কিছু ব্যথা চিহ্ন রাখে না, শুধু ছায়া ফেলে। কখনো কখনো আমরা ভুলে যেতে চাই নিজেদের, কিন্তু যে পরিচয় আমরা মুছে ফেলি তা ঘুরে ফিরে আসে একটি নীল দরজা হয়ে, একটি নিঃশব্দ কান্না হয়ে, একটি পরিচয়ের ভাঙা প্রতিচ্ছবি হয়ে।